ইতিহাসের পাতায় এমন কিছু অধ্যায় আছে যা একই সাথে রহস্যময় আর শক্তিশালী। আজ আমরা এমনই এক গোষ্ঠীর কথা বলবো, নাইটস টেম্পলা। ভাবা যায় তারা ছিলেন একদিকে যেমন ভয়ঙ্কর যোদ্ধা, ঠিক তেমনি আবার ঈশ্বরের প্রতি নিবেদিত প্রাণ সন্ন্যাসী। চলুন তাদের উত্থান আর পতনের সেই অবিশ্বাস্য কাহিনীটা আজ জানা যাক। টেম্পলারদের বুঝতে হলে প্রথমেই তাদের এই পরিচয়টা জানা খুব জরুরি, সৈনিক সন্ন্যাসী। আচ্ছা, শব্দ দুটো শুনলেই কেমন অদ্ভুত লাগে, তাই না? যারা ঈশ্বরের নামে দারিদ্র্য, ব্রহ্মচর্য আর আনুগত্যের মতো কঠিন সব শপথ নিচ্ছে, তারাই আবার যুদ্ধের ময়দানে হয়ে উঠছে সবচেয়ে দুর্ধর্ষ যোদ্ধা। এই যে দুটো বিপরীত পরিচয়ের একটা মিলন, এটাই তাদের ইতিহাসে অনন্য করে তুলেছে। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, এত বড় আর প্রভাবশালী একটা সংগঠনের শুরু হয়েছিল মাত্র ৯ জন নাইটকে দিয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র ৯ জন। ১১১৯ সাল জেরুজালেমে আসা তীর্থযাত্রীদের রক্ষা করার মতো একটা সাদামাটা উদ্দেশ্য নিয়েই তাদের যাত্রাটা শুরু হয়েছিল। কে জানত এই ছোট্ট শুরুটাই জন্ম দেবে ইতিহাসের অন্যতম শক্তিশালী এক অধ্যায়ের। তো প্রশ্নটা হলো, কিভাবে এই হাতে গোনা কজন নাইট মধ্যযুগের সবচেয়ে প্রভাবশালী একটা শক্তিতে পরিণত হল? তাদের এই অবিশ্বাস্য উত্থানের পেছনে রহস্যটা ঠিক কী ছিল? তাদের আসল শক্তিটা ছিল যুদ্ধের ময়দানে। তাদের শৃঙ্খলা আর সাহস ছিল কিংবদন্তির মতো। তাদের জন্য নিয়ম ছিল একটাই, যতক্ষণ পর্যন্ত তাদের লাল ক্রস আঁকা সাদা পতাকাটা উড়ছে, ততক্ষণ পিছু হটার কোনো প্রশ্নই ওঠে না, ভালেই হার নিশ্চিত হোক। এই স্পট কঠিন প্রতিজ্ঞাই তাদের ইউরোপের সবচেয়ে ভয়ঙ্কর যোদ্ধা বাহিনীতে পরিণত করেছিল। কিন্তু শুধু তলোয়ারের জোরে তো আর এত বড় সাম্রাজ্য গড়া যায় না, তাই না? টেম্পলাররা শুধু দুর্ধর্ষ যোদ্ধাই ছিল না, ছিল অসাধারণ বুদ্ধিমানও। তো এই সন্ন্যাসীরা কিভাবে ইউরোপের সবচেয়ে ধনী একটা গোষ্ঠীতে পরিণত হল? এখানে আসে তাদের সবচেয়ে বড় চমকটা, যা যুদ্ধের ময়দানের চেয়ে কম কিছু ছিল না। তারা যা তৈরি করেছিল তাকে বলা যেতে পারে বিশ্বের প্রথম আন্তর্জাতিক ব্যাংকিং সিস্টেম। ভাবুন একবার, সেই যুগে একজন তীর্থযাত্রী তার সমস্ত সোনাদানা, টাকা পয়সা ইউরোপে টেম্পলারদের কাছে জমা দিতেন। তার বদলে পেতেন একটা সাংকেতিক চিঠি, মানে লেটার অফ ক্রেডিট। তারপর লম্বা আর বিপদসংকুল পথ পাড়ি দিয়ে জেরুজালেমে পৌঁছে সেই চিঠিটা দেখিয়েই ইকুইভ্যালেন্ট পরিমাণ অর্থ তুলে নিতে পারতেন। এটা ছিল একটা যুগান্তকারী আইডিয়া, আর এটাই তাদের বিশাল সম্পদের মূল উৎস হয়ে দাঁড়ায়। তাদের টাকা পয়সা, ধন সম্পদ এমনভাবে বাড়তে শুরু করল যে একটা সময় ইউরোপের নামকরা রাজারাও তাদের কাছে ঋণের জন্য হাত পাততে বাধ্য হতেন। একবার ভাবুন, যারা একসময় গরিব তীর্থযাত্রীদের রক্ষা করার জন্য তৈরি হয়েছিল, তারাই হয়ে উঠল সেই সময়ের রাজা বাদশাদের মহাজন। ক্ষমতার কি অবিশ্বাস্য এক রূপান্তর! টেম্পলারদের গল্প কিন্তু শুধু যুদ্ধ আর টাকা পয়সার গল্প না, এর সাথে মিশে আছে গভীর রহস্য, নানা রকম কিংবদন্তি আর গোপন জ্ঞানের হাতছানি। চলুন এবার তাদের সেই রহস্যময় দিকটা একটু ঘুরে দেখি। তাদের অফিসিয়াল যে সিলমোহরটা ছিল সেটাও খুব ইন্টারেস্টিং। একটা ঘোড়ার উপর দুজন নাইট বসে আছে। এটা ছিল তাদের শুরুর দিকের দারিদ্র্য আর ভ্রাতৃত্বের শপথের প্রতীক। কিন্তু দেখুন ভাগ্যের কি পরিহাস, যে দলটা দারিদ্র্যের শপথ নিয়ে শুরু করেছিল, তারাই একসময় হয়ে উঠল বিশ্বের সবচেয়ে ধনী আর ক্ষমতাশালী। আর এখানেই জন্ম নেয় সবচেয়ে বড় রহস্যটার। একটা খুব জনপ্রিয় কিংবদন্তি আছে, যেটা বলে যে টেম্পলারদের আসল সম্পদ আসলে সোনা বা টাকা পয়সা ছিলই না। বলা হয় তারা জেরুজালেমের সলোমনের মন্দিরের ধ্বংসস্তূপের নিচে খনন কাজ চালিয়েছিল, আর সেখানেই তারা নাকি খুঁজে পেয়েছিল হোলি গ্রেল বা আর্ক অফ দ্য কভেনেন্টের মতো কোনো পবিত্র আর অলৌকিক বস্তু, যার শক্তিতেই তারা এতটা ক্ষমতাশালী হয়ে উঠেছিল। সত্যি কি তাই? যে কোনো মহাকাব্যের মতোই যত দ্রুত তাদের উত্থান হয়েছিল, তাদের পতনটা ছিল তার চেয়েও বেশি নাটকীয়। আর এই পতনের পেছনে ছিল লোভ, হিংসা আর চরম বিশ্বাসঘাতকতা। গল্পের মূল খলনায়ক ছিল ফ্রান্সের রাজা চতুর্থ ফিলিপ। তিনি টেম্পলারদের কাছে গলা পর্যন্ত ঋণে ডুবেছিলেন, আর তার চোখ ছিল তাদের বিশাল ধন সম্পদের দিকে। নিজের ঋণ মকুব করার আর টেম্পলারদের সব সম্পদ দখল করার জন্য তিনি এক ভয়ঙ্কর পরিকল্পনা আঁটেন। আর সেই ভয়ঙ্কর পরিকল্পনাটা কার্যকর করা হল
1307 সালের 13ই অক্টোবর, দিনটা ছিল শুক্রবার। হ্যাঁ, সেই কুখ্যাত ফ্রাইডে দ্য 13th। রাজার নির্দেশে একই দিনে একই সময়ে ফ্রান্সের সমস্ত টেম্পলার নাইটসদের গ্রেপ্তার করা হয়। তাদের ওপর আনা হয় ধর্মদ্রোহিতা, শয়তানের উপাসনার মতো ভয়ঙ্কর সব মিথ্যা অভিযোগ। দিনের পর দিন অত্যাচার করা হয়। আর এই মর্মান্তিক ঘটনার সমাপ্তি ঘটে 1314 সালে, যখন তাদের শেষ গ্র্যান্ড মাস্টার জ্যাকুইস ডি মোলেকে প্যারিসের রাস্তায় খুঁটিতে বেঁধে জীবন্ত পুড়িয়ে মারা হয়। অনেকেই মনে করেন সেই থেকেই ১৩ তারিখ শুক্রবারকে অশুভ হিসেবে ভাবা শুরু হয়। আনুষ্ঠানিকভাবে হয়তো টেম্পলারদের এখানেই শেষ করে দেওয়া হয়েছিল, কিন্তু তাদের আসল কিংবদন্তির শুরুটা কিন্তু এখান থেকেই। তাদের রহস্যময় গল্প আজও মানুষকে একইভাবে টানে। অনেকেই বিশ্বাস করে টেম্পলার্সরা আসলে সেদিন পুরোপুরি শেষ হয়ে যায়নি। তারা হয়তো আত্মগোপন করেছিল আর পরে ফ্রিম্যাসনের মতো অন্য কোনো গুপ্ত সংগঠনের মাধ্যমে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছিল। আর তাদের সেই হারানো গুপ্তধন বা গোপন জ্ঞানের রহস্য, সেটা তো আজও ইতিহাসবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ সবাইকে ফ্যাসিনেট করে। দ্য দা ভিঞ্চি কোডের মতো বই বা সিনেমার জন্য তাদের গল্প তো এখন প্রায় সবারই জানা। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কি দাঁড়ায়? নাইটস টেম্পলারদের অধ্যায় কি সেদিন জ্যাকুইস ডি মোলের সাথে আগুনের শিখাতেই শেষ হয়ে গিয়েছিল, নাকি তারা শুধু সময়ের আড়ালে লুকিয়ে পড়েছিল নতুন কোনো রূপে ফিরে আসার অপেক্ষায়? এর উত্তরটা হয়তো চিরকাল রহস্যই থেকে যাবে।